তখন আপনি এটাকে কিভাবে দেখলেন? মানে আমাদের প্রশ্ন, আপনি কি বিএনপি, নাকি যারা ৩২ নম্বরের মধ্যে ওটা করলো ওরা বিএনপি, নাকি বিএনপির মধ্যেও আসলে কতগুলি দল উপদল কোন দল এগুলি রয়েছে? আমাদের যদি না, একটু বুঝতে ধন্যবাদ। সাহায্য করেন। জি জি, হারুন ভাই। ধন্যবাদ খালিদ ভাই, আপনাকে বহুদিন পর আপনার সাথে আমি সংযুক্ত হয়েছি। কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকে আমাকে সংযুক্ত করার জন্য। এবং নিঃসন্দেহে আমি যেটা বলবো যে আমরা তো একটা সংকটময় সময় অতিক্রম করছি, এবং বলার অপেক্ষা রাখে না যে আমার গত 18 সালে যে জাতীয় সংসদে আমার যোগ দেওয়া, এটা আমার জীবনে একটা ঐতিহাসিক ঘটনা। এবং আমার ওই সময় যে বক্তব্য বা ওই সময় যে ভূমিকা বা দায়িত্ব, এটাও একটা ঐতিহাসিক বিষয় ছিল। মূলত বাংলাদেশের এই 50 বছরের ইতিহাস বিশ্লেষণ করলে এটা আমরা সকলেই একমত হব যে বাংলাদেশে 71 থেকে শুরু করে 24শে জুলাই আগস্ট পর্যন্ত আমরা কোনো সময় রাজনৈতিক সমাধানগুলো আলাপ আলোচনা সংলাপের মধ্য দিয়ে নিষ্পত্তি হয়নি। সব সময় এক পক্ষ হেরেছে আর এক পক্ষ বিজয় লাভ করেছে। ঠিক এখনো কিন্তু তাই। আমরা এই 24শে জুলাই আগস্টে এক পক্ষ পরাজিত হয়েছে আর এক পক্ষ আমরা বিজয় লাভ করেছি, যে কারণে আমরা কিন্তু একটা সংকট মধ্যে দিয়ে আমরা অতিক্রম করছি আমাদের সময়। আপনি যে মূল প্রশ্নটি আমাকে করেছেন যে 32 নম্বর বাড়িতে গত 15ই আগস্ট সম্ভবত, সেখানে আপনার বিএনপির বা আরো অনেকেই অতি উৎসাহী যুবক ছাত্র জনতা অনেকেই গিয়েছে। বিষয়টি কিন্তু আমাদের দলীয় কোনো এই ধরনের সিদ্ধান্ত ছিল না। আপনি নিশ্চয়ই জানেন যে বিএনপি এবং মানুষের মধ্যে আওয়ামী লীগের প্রতি যে বিদ্বেষ বা গত 24শে জুলাই আগস্টের প্রতি যে বিদ্বেষ, এটি তো এখনো মুছে যায়নি। এটি এটির কারণে মানুষের ওই জায়গাটার প্রতি যে ঘৃণা, এই ঘৃণা প্রকাশ করতে গিয়েছে, বা অনেকে হয়তো মনে করেছে যে এইখানে আপনার কেউ হয়তো ফুল দিতে যেতে পারে, শ্রদ্ধা যেতে যেতে পারে, এ ধরনের একটা তারা পরিবেশ তৈরি করার চেষ্টা। তবে এটা আমার মনে করি সরকারের জায়গা থেকেই উচিত ছিল যে এইখানে আপনার কোনো আয়োজন সভা সমাবেশ বা কোনো ফুলদান এই সমস্ত করা যাবে না, এবং সরকারের আইন প্রয়োগকারী সংস্থা এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা উচিত ছিল। যেহেতু আমরা মব জাস্টিসের বিরুদ্ধে কথা বলছি, আমরা চাই না যে আপনার মব জাস্টিসের মধ্য দিয়ে মানুষকে ক্ষতিগ্রস্ত করা হোক, হারুন ভাই, এখানে হেনস্থা যদি করা হোক। এখানে যদি একটু পরিষ্কার করতে, মানে আপনাদের চাওয়া ছিল যে সরকার বলে দিক যে এইখানে কোনো ফুল দেওয়া যাবে না বা এখানে কেউ এসে শ্রদ্ধা নিবেদন করতে পারবে না, এটা সরকার বলে দিলেই পারতো, তাই তো? রাইট। আমি মনে করি সরকারের জায়গা থেকেই এই জায়গাটার ব্যাপারে, যেহেতু এটা তো অনেকের মধ্যে আশঙ্কা থাকতে পারে যে 15ই আগস্টে শেখ মুজিবের ওই প্রতিকৃতিতে যে অনেকে যেতে পারে, উপস্থিত হতে পারে, এই ক্ষেত্রে একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিও তৈরি হতে পারে। এই ক্ষেত্রে আপনার স্বাভাবিক কারণে যারা যাবে, আবার যারা এটা প্রত্যাশা করছে না, সেটা নিয়ে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। এই জন্য সরকার তো বুঝতে হবে যে আমরা একটা সংকটের অতিক্রম করতে যাচ্ছি। সুতরাং নতুন করে এই সমস্ত ঘটনা আবার পুনরাবৃত্তি ঘটুক, সৃষ্টি হোক, বা এটা নিয়ে একটা দেশের মধ্যে আবার নতুন করে একটা আলোচনার তৈরি হোক, এই ধরনের জায়গা থেকে সরকারের জায়গা থেকে উচিত ছিল যে ওখানে আইন প্রয়োগকারী সংস্থা নিয়োগ দিয়ে ঘোষণা দিয়ে দাও যে না, এখানে আপনার কেউ কোন রকমের আসতেও পারবে না, বা ওই পক্ষ থেকে কোনো পক্ষই কেউ আসতে পারবে না। তাহলে জিনিসটা ভালো হতো। এখানে কিন্তু আমাদের বিএনপি বলেন বা এনসিপি কেউ গেছে কিনা বলতে পারবো, বা জামাত ইসলাম কেউ গেছে বলতে পারবো না। আমাদের দলের কিছু লোকজন দেখেছি, কিন্তু দলীয় কিন্তু এরকম কোনো আমাদের সিদ্ধান্ত ছিল না যে যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল বা বিএনপির কেউ ওখানে যাবে বা এখানে এই ধরনের আপনার ব্যবস্থা করবে, গান বাজনা করবে। এই ধরনের আমাদের দলীয় কোনো সিদ্ধান্ত বা দলীয় কোনো না নির্দেশনা হারুন ভাই, ছিল না। তাহলে আমি একটু এই জায়গার মধ্যে একটু জানতে চাই যে আমরা অনেক সময় বিএনপিকে আওয়ামী লীগের জন্য অতিরিক্ত ভালোবাসা জানাতে দেখি, আবার অনেক সময় দেখি যে বিএনপি আওয়ামী লীগের প্রতি একটা খুব কঠোর অবস্থান নেয়। কঠোর অবস্থান অবশ্য কমই নিতেছে, ভালোবাসাটাই বেশি দেখতে পায়। তো এই ভালোবাসাটার মূলে কি আসলে ভোটের বাণিজ্য, এনসিপিকে একা করে দেওয়া, জামায়াতে ইসলামীর বিরুদ্ধে একটা সুস্পষ্ট অবস্থান না, মানে কোনটা কাজ করে? কারণ হিস্টোরিকভাবে তো বিএনপির আসলে আওয়ামী লীগের সাথে এত এত মধুর সম্পর্ক থাকার কথা না। আমরা কিন্তু এটাও শুনেছি হারুন ভাই যে আওয়ামী লীগের যেসব বড় নেতারা পার হয়ে গেছেন তারা বেশিরভাগই বিএনপির লোকদের সহায়তায় পার হয়েছেন। জি, আপনি আপনি যে বিষয়টি প্রশ্ন করেছেন, আপনি নিশ্চয়ই এটা স্বীকার করবেন যে বিএনপির জন্ম হয়েছে 15ই আগস্টের আপনার ঘটনার পর, 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে। জি। নতুন রাজনৈতিক যে বন্দোবস্ত বা নতুন দর্শন নিয়ে জিয়াউর রহমানের নেতৃত্বে নতুন, সুতরাং আওয়ামী লীগের সাথে বিএনপির দীর্ঘ 50 বছরের যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতা, বাংলাদেশে গত 50 বছরে কিন্তু দুইটি বৃহত্তম এই রাজনৈতিক দলের জোটই বলেন, শরিকরাই বলেন, এই নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। আমি আপনাকে এখনো বলছি যে আপনাকে এটা অন্যভাবে বিশ্লেষণ না, আপনি একজন সাংবাদিক হিসাবে বাংলাদেশের নিঃসন্দেহে একটা সংকটময় সময় আমরা অতিক্রম করছি। 71 সালে মুক্তিযুদ্ধ হয়েছিল, মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছিল, শেখ মুজিব দেশের ক্ষমতা নেওয়ার পর তাদেরকে নিষিদ্ধ করার পরেও কিন্তু আপনার পরবর্তীতে সাধারণ ক্ষমতা থেকে ঘোষণা করতে হয়েছে। আপনি 90-এর কথা চিন্তা করেন, আমরা এরশাদ বিরোধী আন্দোলন করেছি, এবং 90 সালে আমরা এরশাদের বিরুদ্ধে একসাথে এক পর্যায়ে গিয়ে বিএনপি, আওয়ামী লীগ, জামাত ইসলাম সবাই একসাথে ঐক্যবদ্ধ আন্দোলন করেছি এবং এরশাদকে বিদায় করেছি। করার পরে 91-এর একটা সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে বিএনপি ক্ষমতায় এসছে,
এবং বিএনপিকে জামাত ইসলাম সমর্থন দিয়েছে। তারপরে মাত্র 2-3 বছরের পর সেই স্বৈরাচারের সাথে আবার দেখা গেছে আপনার আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত ইসলাম সব এক হয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে। সুতরাং বাংলাদেশের আসলে গণতান্ত্রিক যে প্রেক্ষাপটের বিশ্লেষণ করতে গেলে আপনি নিজেও আমার চেয়ে ভালো বুঝতে পারবেন যে আমরা একটা সংকটের মধ্যে আছি। আমরা এখন আপনার এই যে সংলাপ বলেন বা আমরা আজকে এই জুলাই সনদ বলেন, যা কিছুই তৈরি করছি, এটা কিন্তু আমরা যারা বিজয়ী, আমরা বিজয়ীরা করছি। যারা পরাজিত হয়েছে তারা কিন্তু এখন অনুপস্থিত। সুতরাং আপনাকে সামনের দিনে আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাকে, এটা আওয়ামী লীগের প্রতি প্রীতি বা ভালোবাসা বা দেশের গণতান্ত্রিক স্থিতিশীলতার জন্য, দেশের আপনার আমি বলবো যে সামগ্রিকভাবে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য আপনাকে সামনে অনেক বন্ধুর পথ পাড়ি দিতে হবে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। এটা আপনার অবশ্যই এইটা বর্তমান সরকারের পক্ষে সম্ভব নয়। এবং একটা রাজনৈতিক সরকার যখন আসবে তখন রাজনৈতিক সরকার অনেক ধৈর্যের সাথে বোঝাপড়ার মধ্য দিয়ে কিন্তু সেদিকে এটা নিয়ে তর্ক নাই হারুন ভাই। তাহলে আপনারা কি আসলে একটা ঐক্যের বা যেটি আপনাদের নেতা বলতেছেন একটি জাতীয় ঐক্যমতের সরকার বা জাতীয় সরকার, আপনারা সবাইকে সরকারে নিয়ে একটি দেশ গঠনের প্রক্রিয়া থাকতে চান, যে উই আর দে, কোনো বিভেদ চান না, ব্যাপারটা কিরকম? না, ঐক্য বলতে আমরা এখন বোঝাতে চাচ্ছি যে আমরা বিগত 15 বছর যারা আমরা একসাথে রাস্তায় এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে বা কর্তৃত্ববাদের বিরুদ্ধে লড়াই করেছি, তাদেরকে নিয়ে আমরা একসাথে আপনার রাষ্ট্র কাঠামো নির্মাণ করতে চাই। সেটা কেমনে হবে হারুন ভাই? আপনারা হারুন ভাই সেটা কেমনে হবে? জাতীয় পার্টি বা না জাতীয় পার্টি বা আওয়ামী লীগের কথা না, জাতীয় পার্টি বা আওয়ামী লীগের কথা আমরা বলতেছি না। আপনারা কিন্তু আপনাকে আমি বলি খালেদ ভাই, এখানে এই মুহূর্তে কেউ দায়িত্ব নিতে পারবে না। এই মুহূর্তে যদি আপনার সরকার ইনক্লুসিভ নির্বাচনের কথা ভাবতে যায়, তো গণরোষের মধ্যে যে পড়বে, এখানে সেনাবাহিনীকে দিয়েও আপনি সেটা আমি আওয়ামী লীগের নিয়ন্ত্রণ করতে পারবেন না। আমি ইনক্লুসিভনেসের কথাটা আসতেছি না, কিন্তু আপনি যে জাতীয় ঐক্য এবং বিভেদহীনের কথা বলতেছেন, যারা জুলাই আন্দোলনের সময় যারা আপনারা একসাথে ছিলেন, তো আপনারা তো এনসিপি কে একটা গালাগালি না দিয়ে, সকালে পানি খান না, বিকেলে ভাত খান না, জামাতরে একটা বকা না দিয়ে, এখন এখানে এটা কি আপনি দেখেন আপনি নিরপেক্ষভাবে দেখেন, যতবার এনসিপির লোকজন আসছে, বিএনপি যেভাবে মানে বিএনপি নেতৃবৃন্দ, আমার শ্রদ্ধেয় বড় ভাইরা, বড় আপারা যেভাবে তাদেরকে আক্রমণ করছেন, সেটা কি আসলে না? আমি এনসিপির ব্যাপারে আমার যে বক্তব্য মন্তব্য, দেখেন, আমি এনসিপির আজকে যারা ছাত্র প্রতিনিধি এই নতুন যে রাজনৈতিক দলটি গঠন করেছে, এনসিপি কিন্তু সত্যিকার অর্থে আমার ব্যক্তিগত, আমরা ছাত্র রাজনীতি করেছি এবং ছাত্র রাজনীতি থেকে এমপি হয়েছি, এতদূর দলের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পদবি আপনার পরিচালনা করেছি। কিন্তু এনসিপির কাছে আমার যে প্রত্যাশা ছিল, ছাত্র প্রতিনিধিদের কাছে, যারা জুলাই আগস্টের বুক পেতে দিয়ে রক্ত দিয়ে এই পরিবর্তন সাধিত হয়েছে এবং তারাই মাঠের ময়দানে সৈনিক ছিল, কোনো সন্দেহ নাই, আমি স্যালুট করি, সম্মান করি। কিন্তু কথাটা হচ্ছে যে তাদের এই পরিস্থিতিতে যে ভূমিকা বা যে দায়িত্বটা আমরা জাতি প্রত্যাশা করছিল বা আমরাও নিজেও প্রত্যাশা করছিলাম, যে বাংলাদেশকে সত্যিকার অর্থেই ঠিক করতে গেলে যে শক্তিটা ছিল ছাত্রদের, যে শক্তিটা দরকার ছিল, যে রাষ্ট্র কাঠামো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ঠিক করার জন্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে প্রেসারে রাখার জন্য যে দরকারটি ছিল, সেই জায়গাটা কিন্তু এনসিপি অর্জন করতে পারে না। ওকে, ফাইন। আমি হারুন ভাই আবার এই কথাটা আমি খোলাখুলি ভাবে বলছি। না হারুন ভাই, আমি আপনার কাছে আসবো। এনসিপি আমি সমালোচনা করি, কথা বলি, কিন্তু এনসিপির যারা দায়িত্বে আছে, এনসিপির যারা এই বিষয়গুলো গণমাধ্যমে আসছে, আমরা কথা শুধু না, এই জিনিসগুলো গণমাধ্যমে আসছে, এগুলো তো আমাদের জন্য শুভকর নয়। গণমাধ্যমে কি আসে না আসে সেগুলো আমরা মোটামুটি দেখি, কিন্তু ঠিক আছে, আমি মাইনা নিলাম যে আপনার বক্তব্য ঠিক, আপনার প্রত্যাশা পূরণ হয় নাই। কিন্তু হারুন ভাই, আমি আপনার কাছে যখন ফিরবো, তখন আপনার কাছে আমি প্রশ্নটা করব যে 2024 সালে 5 আগস্টের পর বিএনপি নিয়ে আপনার যে প্রত্যাশা ছিল, সেইটা কি পূরণ হয়েছে? একই কাঠামোতে, আমি এটা পরে আপনার কাছে শুনবো, মানে একই কাঠামোতে, যেই কাঠামোতে এনসিপি দিয়ে আপনার প্রত্যাশা পূরণ হচ্ছে না, সেই একই দাঁড়িপাল্লা আবার জামাতের মার্কা। আচ্ছা, আপনি একটা স্কেল নেন, যে এরকম একটা স্কেল, ইলেকট্রিক স্কেল, একই ইলেকট্রিক স্কেলে আপনি বিএনপির উপর আপনার প্রত্যাশা পূরণ হয়েছে কিনা সেটা আমি আপনার কাছে শুনবো। আমি আবার আসছি আপনার কাছে। জনাব আরিফুল ইসলাম আদিব, আমি আপনার কাছ থেকে জানতে চাই যে এনসিপির সাথে কি সরকারের কোনো একটা ঝামেলা তৈরি হয়েছে, নাকি এনসিপি সরকারের সাথে ইচ্ছা করে একটা ঝামেলা তৈরি করার জায়গায় যাইতেছে? বারবার সরকারের এগেইনস্টে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কথা শুনতেছি, সরকারকেও আমরা দেখতেছি এনসিপি থেকে গা হাত পা সরে নিতে। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার, আপনাদের দলের শীর্ষ নেতা এবং আপনাদের দলের আরেক শীর্ষ নেতা জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি আর্মিদেরকে বলছেন যে তাদের ঘিলু নাই, এই নাই, সেই নাই, কারণ তারা হচ্ছে ডিজিএফআই। কিন্তু ডিজিএফআই যে আসলে এই সরকারের অধীনে, ডিজিএফআই যে কিছুতেই সামরিক বাহিনীর অধীনে না, ডিজিএফআই যে ডক্টর ইউনূসের মানে অধীনে, সেটা আপনারা কেন বলতেছেন না বা কেন এটা বলতে চাইতেছেন না, সেটা আমার একটা প্রশ্ন। ইচ্ছা করে বারবার আপনারা গোয়েন্দা সংস্থা, মানে সর্বশেষ কক্সবাজারে যাওয়ার পরে কে ছবি তুলছে, কে এটা পত্রিকায় দিছে, এবং এনসিপির কাছে মনে হলো যে
পত্রিকায় দিয়ে তাদের একদম চরিত্র ধ্বংস করে দিয়েছে এবং পুরোটাই করছে হচ্ছে এজেন্সি, এবং সেই এজেন্সি হচ্ছে ডিজিএফআই। সেই ডিজিএফআই কে? সেই ডিজিএফআই তো ডক্টর ইউনূসের আন্ডারে থাকা একটা বাহিনী। আপনারা কেন এইটা অ্যাড্রেস করতেছেন না, বা সরকারের সাথে আপনাদের হইছে কি আসলে? ও মাঝখানে একজন একটু বলি নেই আদিব, আপনি শুরু করার আগে, এই লোকের নাম, এই লোক তার নিজের নাম ব্যবহার করেন নাই, কি জানি ফিশিং তার নাম। তিনি বলছেন খালেদ ভাই, আপনি যে খালেদ মহিউদ্দিন, আপনি যে মাঝে মাঝে আঞ্চলিক ভাষায় কথা বলেন সেগুলি কানে লাগে, সেগুলি বিচ্ছিরি, পরিহার করতে চেষ্টা করবেন। ভাই আদিব, আপনি যদি আপনারটা বলেন আর কি, যে মানে সরকারের সঙ্গে আপনাদের মানে ঝামেলাটা কোথায়, এবং আপনারা এটা জানেন কি না যে ডিজিএফআই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে? প্রথমত আপনি যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে সরকারের সাথে আমাদের কি হয়েছে, এটির যে বড় জায়গাটি সেটি হচ্ছে যে আমরা সরকারকে যে নিরপেক্ষ জায়গা থেকে তাদের রাষ্ট্র পরিচালনা এবং আগামীর নির্বাচন এবং বিশেষ করে বিচার সংস্কার পর্যাপ্ত করার বিষয় তিনি যে ব্যক্ত করেছিলেন এবং যখন দায়িত্ব গ্রহণ করেছিলেন সেই জায়গা থেকে যেভাবে দায়িত্ব নিয়েছিলেন সেই জায়গা থেকে আমরা তাদের নিরপেক্ষতার জায়গাটি থেকে আমরা স্বচ্ছ দেখতে পাই না। বিশেষ করে আমি নিজেই গণমাধ্যমে ঐক্যমত কমিশনের একটি মিটিংয়ে স্পষ্ট করে বলেছিলাম, যখন একটি রাষ্ট্রের প্রধান তিনি যখন লন্ডনে বসে মিটিং করেন এবং মিটিং পরবর্তীতে তাদের যে রাজনৈতিক সরকারের যে আচরণ সেই জায়গায় আমরা লক্ষণীয় পরিবর্তন দেখতে পাই। কারণ জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি শুধু সরকারের প্রধান না, তিনি একসাথে বর্তমান যে জুলাই সনদ প্রণয়ন করার জন্য যে জাতীয় ঐক্যমত কমিশন হয়েছে সেই ঐক্যমত কমিশনের একই সাথে তিনি সভাপতির দায়িত্ব পালন করছেন। আপনি তো অনেকগুলি কথা বলবেন, আপনি একটা কথার পার্ট শেষ হলে আপনি একটু আমাকে সুযোগ দিয়ে আমি একটা প্রশ্ন করব, কারণ আপনাকে 3-4টা পার্টে বলতে হবে, সেজন্য আমি একটু আপনি শেষ করলে আমি বলবো আর কি। জি আপনি বল। আচ্ছা, তো সেই জায়গা থেকে আমরা যেটি দেখেছি যে সরকার এই মুহূর্তে যেই জায়গাটিতে আসছে সেটি হচ্ছে যে সরকারের কিন্তু এক ধরনের হচ্ছে একদিকে হেলে যাওয়া কিংবা হচ্ছে একই সাথে বিএনপির সাথে তাদের বিএনপির যে আকাঙ্ক্ষাগুলো কিংবা বিএনপির যে ইচ্ছাগুলো সেই ডিজায়ারের দিকে একদিকে হেলে যাচ্ছে। ফলশ্রুতিতে আমরা কিন্তু এই জায়গাটি বলেছিলাম যে সরকার তার জায়গা থেকে নিরপেক্ষ থাকা এবং কোনো ধরনের রাজনৈতিকভাবে তার উপর প্রেশার ক্রিয়েট করে ওই দলের ডিজায়ার পূরণ করা সেই জায়গাটা যেন না হয়, সেই জায়গাটা কিন্তু আমরা বারবার বলে আসছিলাম। কিন্তু আমরা দেখছি যে সরকার একই সাথে একটা কন্ট্রাডিক্টরি অবস্থা তৈরি করছে। তারা একই সাথে ধরেন নির্বাচন সংস্কার কমিশন করছে, সেই কমিশন অনেকগুলো প্রস্তাবনা তৈরি করছে, কিন্তু আবার একই সাথে আমরা দেখলাম যখন বিএনপির পক্ষ থেকে বারবার অতি দ্রুত নির্বাচনের জন্য চাপ দিচ্ছে, তারা একই সাথে কিন্তু নির্বাচন কমিশন গঠন করে একসাথে কিন্তু নির্বাচনে দিয়ে এগিয়ে গেছে। তাহলে নির্বাচন সংস্কার এইখানে আমার একটু ছোট কথা আছে, যে আপনি বলছেন যে সরকার নিরপেক্ষতা হারাইছে। আমার কাছে মনে হয় যে সরকার কখনোই নিরপেক্ষ ছিল না। আগে এটা এনসিপির পকেটে ছিল, এখন এটা বিএনপির পকেটে আসছে এবং লন্ডন মিটিংয়ের পরেই আসছে। আপনি দেখবেন ও যখন এনসিপির পকেটে ছিল ও বাইরের জায়গায় গিয়ে বলে আসছে, বিদেশে বলে আসছে, ডক্টর ইউনূস বাইরে বিদেশে গিয়ে বলে আসছেন একটি দল ছাড়া কেউ নির্বাচন চায় না, কারণ তখন এনসিপির ভাষ্য অনেকটা এরকম ছিল। এরপরে আবার যে তিনি ওই দলের প্রধানের সাথে কথা বলে একটি দল মানে তারেক সাহেবের সাথে কথা লন্ডনে গিয়ে বইলা আসা, যে তিনি আবার তার আবার এপ্রিলে পরে আবার ফেব্রুয়ারিতে চলে আসলো। কাছাকাছি ঘটনা আমরা দেখছি। উনি সরকারে থাকবেন কি থাকবেন না সেটা এনসিপির কাছে গিয়ে বলেছেন। তিনি বলেছেন যে এই ছাত্ররা তাদেরকে নিয়োগ দিয়েছে। তিনি বলেছেন যে এনসিপি তার যে মুখপাত্র সে বলেছে যে এনসিপির প্রধানকে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। সুতরাং আমরা কিন্তু দেখেছি, হারুন ভাইও পরে এটা নিয়ে একটু মন্তব্য করেন, আমরা কিন্তু প্রথমে দেখেছি যে ডক্টর ইউনূস পুরোপুরি এনসিপির পকেটে ছিলেন, এখন পুরোপুরিভাবে বিএনপির পকেটে আসছেন। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে কখনোই নিরপেক্ষ দেখি নাই। জি আদিব, আপনি কন্টিনিউ করবেন। আর ডিজিএফআই, আর্মি, এদের সাথে আপনাদের কি সম্পর্ক? জনাব নাসিরউদ্দিন আহমেদ পাটোয়ারির বক্তব্য আপনি সমর্থন করেন কিনা? তাকে দল থেকে কোনো কিছু বলা হয়েছে কিনা? তিনি পুরো মানে একটি পেশার সবাইকে বলেছেন যে তাদের ঘিলু নাই, তাদের ঘিলু কিমি, এগুলি কথা বলেছেন। আমরা কোনোদিন কোনো পলিটিক্যাল নেতার মুখে এরকম কথা শুনি নাই। এইটাকে যখন আবার প্রশ্ন করা হয়েছে, আপনারা এটাকে সাহস বলে বলেছেন। আমরা কি কোনোদিন কোনো ডাক্তারদেরকে নিয়ে এরকম কথা বলবো, উকিলদের নিয়ে এরকম কথা বলবো, সাংবাদিকদের নিয়ে এরকম কোনো কথা বলবো? মানে পলিটিক্যাল লিডার এরকম বলবেন? মানে একটা পেশাজীবীদের নিয়ে এরকম বলা যায়? আদিব, আপনার কাছ থেকে একটু শুনতে চাচ্ছি।